আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সকালে নাস্তাটা ছুঁড়ে ফেলে জিনিয়া রেগে বলল, এসব কি? কতবার বলেছি আমাকে এসব খাবার না দিতে? ডিসগাস্টিং। বাসায় সব কটা হয়েছে অকর্মা ঢেকি। খাবারটাও মন মতো পাওয়া যাবে না। পাশে দাঁড়িয়ে রেহান থরথর করে কাঁপছে। এই বাসায় কাজ করছে সেই 6-7 বছর আগে থেকেই, তবে এই কাজটা যেন জীবনের কাটা হয়ে গেছে। জিনিয়া ম্যামের কারণে সবসময় ভয়ে থাকতে হয়। খাবার এদিক থেকে ওদিক হলেই জীবন নিয়ে টানাটানি। রেহান ভয়ে ভয়ে বলল। ম্যাডাম, অন্য খাবার নিয়ে আসি। জিনিয়া রেগে বলল। চুপ! খাবারটাও বানাতে পারো না ঠিক মতো। ডিসগাস্টিং। উপর থেকে মিলি চোখ ডলতে ডলতে উঠে বলল। ওহো, আপুর মেজাজ আবারও গরম হয়ে গেছে। প্রতিদিন সকালে আপু এইভাবে রেগে যায় কেন? আমার ঘুমটার 12টা বাজিয়ে দেয় দৈনিক। খাট থেকে নেমে মিলি বাইরে চলে আসলো। জিনিয়া খাবারটা না খেয়ে চলে গেল। শাহনাজ বেগম জাহানারাকে ডেকে বলল। জাহানারা, এগুলো পরিষ্কার কর তো। মেয়েটা দৈনিক এমন করবে? পারি না মেয়েটাকে নিয়ে। কতবার বলেছি মেয়েটার বিয়ে দিয়ে দাও, তাহলে যদি মেয়েটা একটু পাল্টায়, কে শুনে আমার কথা? জাহানারা খাবার সার্ভ করতে করতে বলল। ম্যাডাম, কোন ছেলের সাহস আছে যে আপামনিকে বিয়ে করবে? এই পর্যন্ত যত ছেলে দেখতে এসেছে প্রায় ছেলেকেই তো আপামনি মেয়ের লাল করে বিদায় করেছে। এই, তোকে এসব কে বলতে বলেছে? কাজ কর, যত জ্বালা আমার। কি? আমি তো সত্যি কথাই বললাম। জিনিয়া গাড়িতে বসে অফিস যাচ্ছে। মন মেজাজ খারাপ হয়ে আছে। এর মাঝে শরীফ সাহেব মেয়েকে ফোন করলো। জিনিয়া ফোনটা হাতে নিয়ে রিসিভ করে বলল। হ্যাঁ বলো। মেয়ের গলার সুর শুনে উনি বুঝতে পারলো কিছু একটা হয়েছে। জিনিয়ার আব্বু বলল। কি ব্যাপার? আমার মেয়েকে ঠিক লাগছে না। হোয়াট হ্যাপেন্ড? আব্বু, বাসায় আমাকে ঠিকমতো কেউ খাবারটাও দিতে পারে না। সব কটা ফাঁকিবাজ। আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা কুল, অফিসে গিয়ে খেয়ে নিস। শোন, আমি তো সিঙ্গাপুর থেকে আসতে পারবো বা পরশু। মানে কেন? আরে, এখানে আমাদের কোম্পানি যে প্রোডাক্টটা নিয়েছিল সেটার জন্য আরও কিছুদিন সময় লাগবে। সো আমাকে আরও কয়টা দিন থাকতে হবে। ওই দিকটায় তুই আসিস। ওকে, আমি এদিকে হ্যান্ডেল করে নিব। গুড, রাখছি তাহলে, কেমন? ওকে। ফোনটা রেখে জিনিয়া বলল। মনির, কি ব্যাপার? অফিসে যেতে কি বছর কেটে যাবে নাকি? আর কতক্ষণ লাগবে? মনির মনে মনে বলল। হয়ে গেল। কেন যে আমাকে ম্যাডামের ড্রাইভার হতে হলো? জীবন নিয়ে টানাটানি। মনির বলল। ম্যাডাম, আর একটু। আসলে যে জ্যাম হয়েছে। আমি কিছুই শুনতে চাই না, জলদি করো। এদিকে মিলির ক্লাসমেট সিয়াম মিলিকে কল করতেই মিলি ফোনটা ধরে বলল। কে? আরে আমি সিয়াম। সিয়াম, এই নাম্বারটা আবার কার? নতুন নিয়েছি। আচ্ছা, কলেজে আসবি কখন? আসবো একটু পর। কেন? জলদি আয়, আজকে কলেজে অনুষ্ঠান আছে নবীনবরণের। ওহ হ্যাঁ, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। ওই আপু কি আসবে নাকি তোকে দিতে? জিনি আপু? হ্যাঁ। না, আপু তো অফিসে চলে গেছে। যাক, বাঁচলাম। তোর আপুকে তো বনের সিংহের মতো লাগে, বুঝলি? দেখলেই জ্বর চলে আসে। মার খাবি, রাখ বলছি। আমি আসছি। ওকে। এদিকে জিনিয়ার গাড়ি বেশ কিছু দূর আসতেই হঠাৎ করে ঝাঁকি দিয়ে থেমে গেল। জিনিয়া বলল। হোয়াট হ্যাপেন্ড? ম্যাডাম, বুঝতে পারছি না। তো বসে আছো কেন? চেক করো। হ্যাঁ, করছি। মনির গাড়ি থেকে নেমে গাড়িটা চেক করতে লাগলো। কিছুক্ষণ দেখার পর বলল। এই রে, গাড়ি তো তার পুড়ে গেছে। কি করি এখন? ম্যাডাম তো এখন আমাকে পুড়িয়ে মারবে। জিনিয়া বাইরে বের হয়ে এসে বলল। কি হলো? মনির ভয়ে ভয়ে বলল। ম্যাডাম, গাড়ি তো চলবে না। কেন? কি হলো? তার পুড়ে গেছে। জিনিয়া গাড়িতে হিট করে বলল। জ্যাম। গাড়ি চেক করে আনতে পারো না?
গাড়ি চালাও আর গাড়ির খবর জানো না? তোমাকে রেখেছি কিসের জন্য? আমি এখন অফিস যাব কি করে? ম্যাডাম, আমি মেকানিক নিয়ে আসছি। আর আমি এখানে বসে থাকবো? হঠাৎ রাফি পাশ থেকে ডেকে বলল, আরে মনির, এখানে কি করো? ম্যাডামকে দিয়ে এসেছো? গাড়িটা খারাপ হয়ে গেছে। কি বলো, খারাপ হয়ে গেছে? আহারে মনির, তোর ভাগ্যটা ভালো রে। ম্যাডাম যদি এখন থাকতো তাহলে তোর যে কি হতো। ভাগ্য ভালো, ম্যাডামকে দিয়ে এসেছিস। আসলে ম্যাডাম, জানি জানি, তোকে বলতে হবে না। ম্যাডাম যে রাগী, কি আর করার। এমন ম্যাডাম থাকলে এমনই হয়। দেখ না, আমরাই তো পারি না। পুরো অফিসটাকে জেলখানা বানিয়ে রাখছে। না পারি বলতে, না পারি কিছু করতে। আমাদের ম্যাডাম একটা সাইকো, বুঝলি? একদম পাগল। মনির ভয়ে ভয়ে হেসে বলল, আপনার নাম যেন কি? রাফি। মনে নেই? সেদিনও তো বললাম। না মানে রাফি সাহেব, আমার মনে হয় আপনার চাকরিটা আর টিকবে না। কেন এমনভাবে বলছিস যেন ম্যাডাম আমার কথা শুনে আমার চাকরি নিয়ে নেবে? আরে ম্যাডাম তো নেই। হ্যাঁ হ্যাঁ আছে, এদিকে দেখেন। গাড়ির ওপাশ থেকে গলা বাঁকা করে এপাশে নজর দিয়ে দেখে রাফি থ হয়ে গেল। চোখ বড় বড় করে মনিরের দিকে তাকিয়ে আস্তে করে বলল, মনিরের বাচ্চা, কি করলি এটা? মাথায় বাড়ি আমার। আমাকে আগে বলবি না? গেল গেল আমার চাকরি, সব শেষ হয়ে গেল। কদিন আগেই চাকরিটা পেয়েছিলাম, এর মাঝেই চলে যাবে। বাইক থেকে নেমে এসে আস্তে করে জিনিয়াকে সালাম দিল রাফি। জিনিয়ার আগে আগুন হয়ে গেছে। রাফি জিনিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, দেখে তো মনে হচ্ছে এখনই বোম ফাটবে। নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম রে। কেউ আমাকে বাঁচা। ধুর, কে বাঁচাবে? জিনিয়া এগিয়ে এসে রাফির কলার ধরে বলল, রাফি তাই না? রাফি ঢোক গিলে ভয়ে ভয়ে বলল, জি জি জি, রাফি। আমার নাম রাফি। রাফির গলার কানটা হাতে নিয়ে দেখতে লাগলো জিনিয়া। দেখে বলল, ম্যানেজার, সেকেন্ড ম্যানেজার হিসেবে আছেন? জি জি। কি বলেছিলেন যেন একটু আগে? রাফির গলা যেন শুকিয়ে আসছে। জিনিয়া কলারটা ছেড়ে বলল, কি হলো, চুপ করে আছেন কেন? একটু আগে তো আমাকে নিয়ে যেন কি কি বলছিলেন, আমি পাগল আর কি কি যেন। ভুল করে মানে? মুখ ফসকে বেরিয়ে গেছে ম্যাম। কে বলল আপনি পাগল? পাগল তো আমি। আমি আমি সব কিছু আমি। জিনিয়া ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। ফোনটা ধরতেই জিনিয়া বলল, আকরাম সাহেব। জি ম্যাম। আমাদের অফিসের রাফি সাহেবকে পোস্ট থেকে সরিয়ে দিন তো। কথাটা শুনে রাফির মাথায় আকাশ ভেঙে পড়ল। কি হবে এবার? আর কোনো আশা নেই। রাফির মুখ চুপসে দাঁড়িয়ে আছে। জিনিয়া বলল, এক্ষুনি করেন। কিন্তু ম্যাম, রাফি তো অনেক ভালো ট্যালেন্টেড। সো হোয়াট, আপনাকে যা বলেছি তাই করেন। ওকে ওকে, আমি করছি। গুড। ফোনটা কেটে জিনিয়া বলল, মিস্টার রাফি, তো আপনি এক কাজ করুন, বাসায় চলে যান। আমার মনে হয় অফিসে আর আপনার যাওয়ার দরকার নেই, কেমন? মনির এসে বলল, ম্যাডাম, গাড়ি ঠিক হয়ে গেছে। আরে রাফি সাহেব, সরুন একটু, যান যান, বাড়িতে চলে যান। রাফি মনে মনে বলল, কি হলো আমার সাথে? আয় হায়, আমার চাকরি! কেন আমি এসব বলতে গেলাম রে? কেন আমি বললাম এসব? মনে হচ্ছে রাস্তায় নিজের মাথা নিজে আঘাত করে মরে যাই। জিনিয়া গাড়িতে উঠে চশমাটা নিচু করে রাফিকে বলল, এখন শুধু চাকরি নিলাম, পরের বার আমার সামনে আসলে প্রাণটাই নিয়ে নিব, মাইন্ডেড। মনির চল। জি ম্যাডাম। গাড়ি শো করে চলে গেল। রাফি বাইকের উপরে বসে থ হয়ে তাকিয়ে আছে। অফিসে পৌঁছে জিনিয়া সোজা নিজের কেবিনে চলে আসলো। দুজন লোক এসে দাঁড়িয়ে বলল, ম্যাডাম, 10টায় আপনার একটা মিটিং এ যেতে হবে। এখানে সব ইনফরমেশন। ওকে। এই কথা বলেই একজন চলে গেল। অন্যজন বলল, ম্যাডাম, আমাদের ম্যানেজারের পোস্টের জন্য খবরের কাগজে বলে দেই। জিনিয়া কিছুক্ষণ ভেবে বলল, দিন। ওকে। আর শুনুন। জি। রাফিকে একটা মেল পাঠিয়ে দিন। কিসের মেল? জিনিয়া হেসে বলল, চাকরির। মানে বুঝলাম না। আপনি না বললেন ফায়ার করে দিতে? নজির সাহেব চাকরির পেপারের শর্তগুলো মনে হয় দেখেননি আপনি।
আপনার জানা উচিত ওনাকে বদলি করে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদে বসিয়ে দিন। আমাকে এতদিন বলার স্বাদ তো পেতেই হবে। এত জলদি কিসের চাকরি থেকে তাড়ানোর? ওকে ম্যাম, আমি পাঠিয়ে দিচ্ছি। রাফি বাইকটা নিয়ে সোজা বন্ধু হিমেলের দোকানে চলে আসলো। এসেই সোফায় হতাশ হয়ে বসে পড়ল। হিমেল রাফিকে ক্লান্ত দেখে বলল, কিরে বেটা, কি হয়েছে? আর বলিস না বন্ধু, আমার জীবনটা শেষ হয়ে গেল। কি হয়েছে বলবি তো? রাফি হিমেলকে সব খুলে বলল। হিমেল হেসে বলল, বিশ্বাস কর ভাই, আমার হাসি থামছে না। এটা তোর সাথে হয়েছে? বেটা, আমার চাকরি চাঙ্গে উঠেছে আর তুই হাসছিস? কি করব বল। আচ্ছা, এসব কেউ বলে, তাও আবার বসের সামনে? আমি কি জানতাম না কি ওই জল্লাদিনী বসটা ওখানে থাকবে? তো এখন কি করবি? ভেবে পাচ্ছি না রে ভাই, তুই একটা বুদ্ধি দে, কি করব এখন? একটা রাস্তা আছে, তুই তোর বসের কাছে যা আর মাপ চেয়ে নে। এটা হলে তো আগেই চেয়ে নিতাম। আমাকে মেরে ফেলবে, তবুও আমাকে চাকরি দেবে না। চিনিস না রে তুই, আর কোনো আশা নেই। এর মাঝে রাফির ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো ছোট বোন আয়শা ফোন করেছে। কি রে, কি হয়েছে? ভাইয়া, তোমার কম্পিউটারে কি যেন মেইল এসেছে। মেইল? হ্যাঁ, আমি একটু কাজ করছিলাম আর তখনই আসলো। রাফি মনে মনে বলল, কিসের আবার? হয়তো চাকরিটা গেছে, সেটারই মেইল এসেছে। আচ্ছা, আমি বাড়িতে এসে দেখব। রাখ তুই। আচ্ছা ঠিক আছে, আর আজকে আসার সময় আইসক্রিম নিয়ে আসবা। হিমেলকে বিদায় জানিয়ে রাফি বাসার দিকে রওনা দিল। এদিকে মিলি কলেজে চলে এসেছে। ক্যান্টিনে আসতেই আফরিন হাত তুলে মিলিকে ডাক দিল। মিলি এসেই বসে পড়ে বলল, সিয়াম কে রে? এখানেই ছিল, ওয়াশরুমে গেছে হয়তো। কি রে মিলি, আমরা এখানে বসে আছি, আমাদের খোঁজ না নিয়েই এসেই সিএমের খোঁজ নিচ্ছিস যে? আরে না, হারামিটা আমাকে ফোন করে বলল জলদি আসতে। আমার না খেয়ালই ছিল না আজ কলেজে অনুষ্ঠান আছে। রেইলি, পারিস তুই? সিয়াম এসে বলল, এই তো সবাই চলে এসেছি, এবার মজা হবে। কিসের মজা? শোন, তোদের জন্য সারপ্রাইজ আছে, এই দেখ। টানটানান। সিয়ামের হাতে 5টা টিকিট। সবাই অবাক হয়ে বলল, টিকটিকি? সিয়াম হেসে বলল, হ্যাঁ, টিকিট, মুভির টিকিট। একটু পরে শুরু হবে। কিরে, সবাই রেডি তো? মিলি বাদে সবাই চেঁচিয়ে বলল, হ্যাঁ রেডি, আজকেই সেই ফান হবে। সিয়াম মিলিকে চুপ থাকতে দেখে বলল, কিরে, এভাবে চুপ করে বসে আসিস কেন? যাবি না? দেখ, টাকা খরচ করে কিনেছি, কিন্তু না বলতে পারবি না। মিলি আস্তে করে বলল, আসলে ভয় করছে। ভয়? কিসের ভয়? আরে আমরা তো মুভি দেখতে যাব, ওখানে তো আর বাঘসিংহ থাকবে না। বাঘসিংহ থাকলেও একটা কথা ছিল, ভয় তো আমার আপুকে নিয়ে। যদি একবার জানতে পারে তাহলে তো আমি শেষ। জিনি আপু, তা ঠিক বলছিস। আমার তো হাত পা কাঁপে তোদের বাসায় গেলে। আরে কিছু হবে না, বাসা থেকে জানে তো তুই কলেজে এসেছিস। তাছাড়া কলেজে আজ অনুষ্ঠান, এর ফাঁকে আমরা মুভি দেখে চলে আসব। জিনিয়া আপু কিছু ঠিক পাবে না। ওকে, এত করে বলছিস যখন, কিন্তু কিছু হলে কিন্তু আমার সাথে তোদেরকেও বকা খেতে হবে। ওকে ডান। রাফি আইসক্রিম হাতে বাসায় এসে আয়েশাকে ডেকে চলেছে। আয়েশা দৌড়ে এসে বলল, আরে ভাইয়া, তুমি আজকে এত জলদি চলে আসলে যে? এত কথা বলিস কেন? ধর তোর আইসক্রিম। দাও দাও। থ্যাংক ইউ ভাইয়া। যা ভাগ। এই শোন, আম্মু কোথায় রে? কোথায় আবার? কিচেনে। আচ্ছা। রুমে এসে টাই জামা খুলে খাটের ওপর বসে পড়ল রাফি। আয়েশা বলেছিল কি মেল নাকি এসেছে। টেবিলে এসে কম্পিউটারটা অন করে মেল বক্সে ঢুকে পড়ল রাফি। একটু আগে আসা মেলটা চেক করতে লাগলো। হঠাৎ এক লাফে চেয়ারের ওপর উঠে গেল রাফি, আর অমনি ঠাস করে চেয়ার ভেঙে নিচে পড়ে গেল বেচারা। পেছনে হাত দিয়ে ডলতে ডলতে বলল, ম্যাডামের একটা মেইলও আমার এই অবস্থা করছে।
না জানি এখন আমার কি হবে। উফ, আমার পাটা মনে হয় ভেঙে গেছে। কোনো মতে উঠে মেলটার দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, চাকরিটা চলে গেলেও এর থেকে ভালো হতো রে। এ কি দেখছি আমি? আমার তো এখনই হাত পা কাঁপছে। শেষে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এ তো আমাকে মারার প্ল্যান করছে। ও মা, আবার কাল থেকেই জয়েন করতে হবে। এখন কি হবে? আর নিচে এগুলো কি? ভালো করে পড়ে দেখলো। আরে এগুলো তো চাকরি সেই আগের ডকুমেন্টের শর্ত। এবার কি করি? চাকরিটা ছাড়তেও তো পারবো না, না হলে গুনে গুনে 20 লাখ টাকা দিতে হবে। বলি আমার কিডনি দুটো বিক্রি করলেও তো এত টাকা হবে না। তার মানে এই জীবন ম্যাডামের হাতেই শেষ হবে। বাহ, কি সুন্দর বেদনাময় জীবন আমার। অফিসের ফাইলগুলো চেক করতে করতে জিনিয়া ক্লান্ত। কফিতে মুখ ডুবিয়ে চোখ বুজে নিল জিনিয়া। অতঃপর চেয়ার থেকে উঠে কাজ দিয়ে বাইরের দিকে তাকিয়ে আশেপাশে নজর দিল। ধোয়াটা কফির কাপটা টেবিলে রেখে একটা ফাইল হাতে নিয়েতেই দরজায় নক করার শব্দ আসলো। কাম ইন। একজন মেয়ে এসে বলল, ম্যাম আপনার মিটিংয়ের সময় একটু পরেই। ওকে, গাড়ি বের করতে বলো, আমি আসছি। ওকে। তখনই নজির সাহেব এসে বলল, ম্যাম আমি মেলটা পাঠিয়ে দিয়েছি। জিনিয়া মাথা উঁচু করে হেসে বলল, গুড। কাল থেকে ওনার ডিউটি। কিন্তু ম্যাম আপনার তো অলরেডি একজন অ্যাসিস্ট্যান্ট আছে। জিনিয়া একটু ভেবে বলল, একটা কাজ করুন, নিতুকে রাফির আন্ডারে দিয়ে দিন। ওকে ম্যাম। আমি মিটিংয়ে যাচ্ছি, আপনি এই ফাইলগুলো নিয়ে যান। আর হ্যাঁ, কাল আমাদের শেয়ার হোল্ডারদের নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করুন। ওকে, আমি সব ব্যবস্থা করে নেব। গুড, লিভ নাও। এদিকে আকরাম সাহেব মদের গ্লাসটা ছুঁড়ে ফেলে চিৎকার করে বলল, সাহেব চৌধুরী, আমি তোকে ছাড়বো না। আমার বিজনেস তোর কারণে এত বড় লস, আমিও তোকে শেষ দেখে নিব। পাশে বসির উঠে বলল, বস, আমাদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। শুনেছি রফিক চৌধুরী সিঙ্গাপুরে আছে। আমাদের যে ডিলটা পাওয়ার কথা ছিল সেটা টেন্ডার ওরা আগেই কিনে নিয়েছে। এই জন্য আমরা পাইনি। কি বলতে চাচ্ছিস? বস, ওর মেয়ে জিনিয়া বিজনেসে বাপের থেকেও এক পা এগিয়ে। এসব ওর মেয়েরই কাজ। এখানে বর্তমানে ওর মেয়েই সব কিছু দেখেছে। ওহো, এই ব্যাপার। জিনিয়া, ভেরি ইন্টারেস্টিং। এবার মজা আসবে খেলায়। মদের গ্লাসে বরফ নিতে নিতে আকরাম সাহেব হাসতে হাসতে বলল, বশির। জি বস। মাহির কোথায়? ছোট সাহেব তো জিমে থাকে এই সময়। কল করে এখন আসতে বলো। অনেক জিম করছে, এখন আসতে বলো। ওকে, আমি বলছি। রাফির আম্মু হাতে দুধের গ্লাস নিয়ে রাফির রুমে এসে দেখলো রাফু হাঁটু গেড়ে বসে কম্পিউটারের দিকে তাকিয়ে আছে। আরও অবাক হলো চেয়ার ভাঙা দেখে। দুধটা রেখে বলল, রাফি, এ কি অবস্থা? চেয়ার ভেঙেছিস কি করে? আর এভাবে বসে আছিস কেন? মায়ের দিকে তাকিয়ে অসহায়ের মতো রাফি বলল, তোমার ছেলে আর বাঁচবে না মনে হয় আম্মু, আর বাঁচবে না। কি সব বলছিস? কি হয়েছে? আর কি হবে, ফেঁসে গেছি। কোথায় ফেসে গেছিস? বাঘের মুখে। দূর, কি বলিস এসব? আবল তাবল না বলে কি হয়েছে বলতো। কিছু না মা, কিছু না, বাদ দাও। কি বলছিস না বলছিস তুই ভালো জানিস। দুধটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। খাওয়া হলে আয়েশাকে ডেকে গ্লাসটা নিয়ে যেতে বলিস। আর এখন জলদি দুধটা খেয়ে বাজারে যা একটু। রান্নার বাজার তো ফুরিয়ে গেল, মাছও শেষ, শুনেছিস? তাড়াতাড়ি কর। পপকর্ন খেতে খেতে মিলি বলল, ছিয়ামের বাচ্চা, আজকে একবার যাই এখান থেকে, তারপর দেখছি তোকে ভূতের মুভিতে কেন এনেছিস। আস্তে আস্তে এভাবে চিৎকার করলে মানুষ কেলাবে। আর এটা তো নিয়ে এসেছে রে হেব্বি কাহিনী। শিখা ভয়ে মিলিকে ধরে আছে। আফরিন তো পপকর্নের প্যাকেটটা চোখের সামনে ধরে আছে। সিয়া, কথা বলিস না, না হলে এখানেই তোকে মেরে ভূত বানিয়ে দিব। এই মুভি কে দেখে? আমার তো 1 মাস রাতে ঘুম আসবে না। বিতুর দল সব কটা। তোরা আমার বন্ধু বলতেও তো আমার লজ্জা করছে। একটা সিনেমা দেখার সাহসও নেই একটারও মাঝে। আর এই দেখো, ছেলে মানুষ হয়েও মরে যাচ্ছে। এরে শ্যাম,
বন্ধু জল চলে যাই, পরে আবার দেখা যাবে। আর কিছুক্ষণ থাকলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাব। আরে এরা কারা, কোথা থেকে এলো এরা? একটা মুভি দেখে এত ভয় পাচ্ছিস তোরা, কিভাবে সম্ভব? একটা কাজ করবি, কি? এখন থেকে সব কয়টা সাহসী ভিটামিন খাবি, এতে সাহস বাড়বে। জিনিয়া মিটিংয়ের মাঝে খেয়াল করলো একটু দূরে দাঁড়িয়ে থাকা ওয়েটার শার্টের দিকে। মুচকি হেসে জিনিয়া দাঁড়িয়ে গেল। মিস্টার শাহাদাত বলল, কি হয়েছে, আপনি উঠে এলেন যে? কুল মিস্টার শাহাদাত, কুল। এখানে কেউ আমাদের লুকিয়ে দেখছে। মিস্টার শাহাদাত অবাক হয়ে বলল, কে আমাদের লুকিয়ে দেখছে? কার এত বড় সাহস? কে দেখছে আমাদের? জিনিয়া আস্তে আস্তে ওয়েটারের দিকে এগিয়ে গেল। ওয়েটার মনে মনে ঘাবড়ে গেল। পাশে থাকা বডিগার্ডকে জিনিয়া ইশারা করতেই ওয়েটারকে ধরে ফেলল। জিনিয়া শার্টের একটা বোতাম টান দিয়ে খুলে বলল, ভেরি স্মার্ট, আমার সাথে চালাকি। সাথে সাথে একজন বডিগার্ড ওয়েটারকে একটা থাপ্পড় মেরে বলল, সবটা বলে ফেল, না হলে বেঁচে থাকবি না। ওয়েটারটা কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দিন, আমি কিছু করিনি, আমি এসব ইচ্ছে করে করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। জিনিয়া বলল, কে বলেছে এসব করতে? ম্যাডাম আমি জানি না, আমাকে একজন এসে বলল 1 লাখ টাকা দিবে যদি আমি এই বাটন ক্যামেরাটা এইখানে আনি। আমার ফ্যামিলিতে টাকা খুব দরকার, তাই আমি ওটা করতে বাধ্য হয়েছি। আমি এছাড়া আর কিছুই জানি না, লোকটাকেও চিনি না, আমাকে মাফ করে দিন, এইবারের মতো আমাকে ছেড়ে দিন। জিনিয়া ইশারা করতে গার্ডরা ওয়েটারকে নিয়ে গেল। জিনিয়া এসে বসে পড়ল, সামনে ক্যামেরাটা দেখে বলল, মিস্টার শাহাদাত, এই যে এটার মধ্যেই কেউ একজন আমাদের দেখছিল। ক্যামেরাটা হাতে নিয়ে মিস্টার শাহাদাত অবাক হয়ে বলল, এ তো অনেক ডেঞ্জারাস ক্যামেরা, কিন্তু কে করবে এসব? যেই করুক, এটা শিওর যে সে আমার আর আপনাদের কোম্পানির ওপর নজর রাখছে। তবে আপনাকেও এর জন্য প্রশংসা করতে হয়। এতদিন শুনেছিলাম যে আপনি বিজনেস ইন্ডাস্ট্রিতে একজন টপ খেলোয়াড়, আজ তার ছোট্ট একটা নমুনাও দেখে নিলাম। জিনিয়া মুচকি এসে বলল, আরে বাদ দিন, এত প্রশংসা হজম হবে না। দুজনেই হেসে উঠল। মুহূর্তের মাঝে জিনিয়া সিরিয়াস হয়ে বলল, তাহলে আমাদের ডিলটা ফাইনাল? অফকোর্স, আমরা খুশি যে আমাদের প্রজেক্টটাই আপনাদের ইনভেস্ট থাকবে। সাইনটা করুন। ও হ্যাঁ, অবশ্যই। জিনিয়া উঠে বলল, ওয়েলকাম RNG গ্রুপ। থ্যাংক ইউ। আশা করি আমাদের দুই কোম্পানির রিলেশন অনেক দূর যাবে। অবশ্যই। আর হ্যাঁ, আগামী সপ্তাহে আমাদের কোম্পানিতে একটা ইভেন্ট আছে, আপনি যদি ইন্টারেস্টিং হন তাহলে আসতে পারেন। আপনাকে ইনভাইটেশন কার্ড পৌঁছে দেওয়া হবে। ওকে, আমিও জানাবো। মিটিং শেষে জিনিয়া বেরিয়ে আসলো। গাড়িতে উঠে জিনিয়া কাকে যেন কল করলো। ও পাশ থেকে কল ধরতেই জিনিয়া বলল, নোভা গ্রুপের ইভেন্টের পুরো ডিটেলস বের করো। আর অ্যাকাউন্টে 5 লাখ টাকা গেছে, ওটা সবাইকে দিয়ে দাও। ওকে বস। জিনিয়া চশমাটা পরে ডেভিল হাসি দিয়ে বলল, জিনিয়াকে চেনো না? আন্ডারওয়ার্ল্ড আমার পায়ের নিচে, আর আমাকেই টেক্কা দেওয়ার চিন্তা। এদিকে রাফি বাজারের ব্যাগটা হাতে নিয়ে সবকিছু কিনে চলেছে। যে গরম পড়েছে তাতে ঘামের চোটে বন্যা হয়ে যেতে পারে। বৃষ্টি মনে হয় এবছরের জন্য বিদায় নিয়ে মঙ্গল গ্রহে ছুটি কাটাতে গেছে। কপালের ঘাম মুছে অবশেষে বাজারটা কমপ্লিট করে বাইকটা নিয়ে বাড়ির দিকে রওনা দিল রাফি। রাতে জিনিয়া রুমে বসে একটা ফাইল চেক করছিল। এমন সময় মিলি এসে বলল, আপু খাবি না? মিলির দিকে তাকিয়ে জিনিয়া বলল, ভেতরে আয়। মিলি ভেতরে আসলেই জিনিয়া ফাইলটা দেখতে দেখতে বলল, কোথায় গিয়েছিলি সকালে? মিলি চমকে উঠে মনে মনে বলল, হয়ে গেল, আপু মনে হয় জেনে গেছে, কিন্তু কি করে প্রতিবার জেনে যায়? কি করি এখন? জিনিয়া ফাইলটা বন্ধ করে মিলিকে বলল, এটা কথা বলছিস না যে? মিলি ভয়ে ভয়ে বলল, আসলে আপু, তোকে কতবার মানা করেছি না এভাবে কোথাও যাবি না? তুই জানিস আমাদের চারিদিকে কত শত্রু ঘুরে বেড়াচ্ছে। দিন দিন বড় হচ্ছিস, আর বুদ্ধি কি কমছে নাকি? সরি আপু, বন্ধুরা এত করে বলছিল যে আচ্ছা আর হবে না, প্রমিস। মনে থাকে জানো? ডাইনিং এ সবাই এসেছে? হ্যাঁ, তোমাকে ডাকতে বললো। আচ্ছা, আমার খাবারটা উপরে দিয়ে যেতে বল, আমি একটু বিজি আছি, আমার খেতে লেট হবে। আচ্ছা ঠিক আছে। মিলি দ্রুত রুম থেকে বেরিয়ে আসলো। বাইরে এসে হাঁপ ছেড়ে বলল,
আজকের মতো বেঁচে গেছি। সিয়ামের বাচ্চা বলে কি না আপু কিছু ঠিক পাবে না। এখন তো সব জেনে বসে আছে। দাঁড়া, তোর হচ্ছে। কালকে কলেজে আয়, দেখাচ্ছি মজা। আমার হাত পা এখনো কাঁপছে। মিলি নিচে আসলে শাহনাজ বেগম বলল, তোর বোন কোথায়? আম্মু, আপু খাবারটা উপরে নিয়ে আসতে বলেছে। আপনাকে এখন বিজি আছে, খেতে লেট হবে। এই বাপ মেয়েকে নিয়ে আর পারি না, সারাদিন বিজনেস আর বিজনেস। এইদিকে মেয়েটার বিয়ের বয়স হয়ে গেল, সেই দিকেও তোর বাপের কোনো খেয়াল নেই। ঠিকই বলেছ আম্মু, আপুর একটা বিয়ে দিয়ে দেওয়া উচিত। বাসায় অনুষ্ঠান হবে, কত আয়োজন হবে, খুব মজা হবে। আমার কথা কি শুনে তোর বাপ? সেও যেমন বিজনেসের বিজনেস, তোর বোনটাও হয়েছে তোর বাপের মতো তেমনি। এই নে খাবারটা দিয়ে আয়। না বাবা, আমি পারছি না। আপু অনেক রেগে আছে। কেন, কি হয়েছে আবার? কিছু না, মনে হলো তাই। আমি দিয়ে আসতে পারবো না। তাহলে কে দিয়ে আসবে? মিলি মুচকি এসে বলল, রেহান ভাইয়া, তুমি খাবারটা দিয়ে আসো। ছোট আপা, এমনিতেই আমি রিমান্ডে থাকি। খাবারের চুন থেকে পান খসলে আমার উপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে চলে, আবার আমাকেই বলছেন? আরে কিচ্ছু হবে না, খাবারটা রেখেই চলে আসবে। কি আর করার, বলছেন যখন তখন তো যেতেই হবে। রেহান খাবার নিয়ে জিনিয়ার রুমের বাইরে এসে বলল, ম্যাডাম আসবো? রেহান আয়, ম্যাডাম খাবার টেবিলে রাখ। ওকে। পরদিন সকালে রাফি রেডি হয়ে সকালের নাস্তাটা কোনো মতে করে বাইক নিয়ে অফিসের দিকে বেরিয়ে পড়ল। জিনিয়া ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে কফি খাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। বিছানা থেকে ফোনটা নিয়ে রিসিভ করে বলল, রাহুল, কি খবর? বস, এত সকালে ডিস্টার্ব করার জন্য সরি। ওকে, বলো কি খবর। বস, নাভা কোম্পানিতে যে ইভেন্টটা স্টার্ট হতে চলেছে সেটা অনেক আগে থেকেই চলে আসছে, কিন্তু এটা একটু মিস্টেরিয়াস ইভেন্ট বলা চলে। আমিও শুনেছি, একটু কিছু জানতে পারলে? হ্যাঁ, আসলে যার সাথে আপনার কাল মিটিং হলো, মিস্টার শাহাদাত, সেই কোম্পানির মালিক না। তো কোম্পানির মালিকের ডান হাত বলতে পারেন। সব কাজ ইনডাইরেক্টলি ওনাকে দিয়েই করানো হয়। ও আই সি, এবার বুঝতে পারছি। বস, ওই ইভেন্টে আসল মালিকও থাকবে। আর হ্যাঁ, ওখানে যারা ইনভাইট হয় তারা সবাই এই শহরে বা বাইরের শহরে অনেক টপ বিজনেসম্যান। ওকে, আরও ইনফরমেশন কালেক্ট করো, আমাকে জানাও। ওকে। ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে জিনিয়া নাইটটি ঠিক করে পাশে সুইমিং পুলে নেমে পড়ল। কিছুক্ষণ সুইমিং পুলে থাকার পর জিনিয়া অফিসে যাওয়ার জন্য রেডি হতে চলে গেল। এদিকে রাফি অফিসে আসতেই জিনিয়ার আগের অ্যাসিস্ট্যান্ট নিতু এসে রাফিকে বলল, স্যার, আমার সাথে আসুন। রাফি নিতুকে বলল, আপনি তো ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট, তাই না? জি, ছিলাম। মানে এখন নেই। কেন? কেন আবার? আপনি আমার জায়গায় চলে এসেছেন যে, আপনার জন্যই আমার পোস্টটা বদল গেছে। সরি, আমার জন্যে আপনার এত বড় ক্ষতি হলো। আচ্ছা, একটা কথা বলি। এই যে আপনার পোস্টটা কেটে গেল, আপনার তো দুঃখী থাকার কথা, কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সেই লেভেলের খুশি। নিতু হেসে বলল, ঠিক বলেছেন, আমি হ্যাপি। এতদিন যে গর্তে পড়েছিলাম সেখানে এখন আপনি এসে গেছেন, আমার তো সেই মজা লাগছে। রাফি ভয়ে ঢোক গিলে বলল, আপনার কথায় কেমন বিপদের গন্ধ পাচ্ছি। মুস্কি হেসে নিতু বলল, হ্যাঁ, সে আপনি নিজেই ঠিক পাবেন, একটু পরেই সব বুঝে যাবেন। আর হ্যাঁ, আজ থেকে আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। কি আমার? হ্যাঁ, আপনি যেমন ম্যাডামের, আমি তেমন আপনার। কি খেলা রে বাবা! যাক, আপনি তো আমার পাশে আছেন, বিপদ থেকে বাঁচার একটা পথ তো আছে। হ্যাঁ, হেল্প তো করবই। নিন, আগে ম্যাডামের কেবিনে চলুন, আপনাকে সব দায়িত্ব বুঝিয়ে দিই। চলুন। আসামি যখন হয়েই গেছি, দড়িটা গলায় পড়েই নেই, কি আর করার। এদিকে খাবার টেবিলে আকরাম চৌধুরী একটা ফটো নিজের ছেলের দিকে এগিয়ে দিলেন। মাহির বলল, হোয়াটস দিস? জাস্ট লুক। মায়ের ফটোটা দেখতেই হাত থেকে খাবারের স্পুনটা পড়ে গেল। আর মনে বলে উঠল, ওয়ান্ডারফুল, সো বিউটিফুল ড্যাড। হু ইজ শি? জিনিয়া, আরএনজি কোম্পানির মালিকের বড় মেয়ে। আগে তো কখনো দেখিনি। এই তো মেয়ে না, যেন পরি। কেমন লেগেছে?
ড্যাড জাস্ট ওয়াও। তোমার বিয়ের বয়স হয়েছে, আমি চাই জিনিয়া আমার ঘরে পুত্রবধূ হোক। এখন তুমি যদি পারো তাহলে আমার কোনো আপত্তি নেই। ড্যাড রিয়েলি? আমি তো অলরেডি পছন্দ করে ফেলেছি, টেনশন করো না, জিনিয়া আমার বউ হবে। আকরাম চৌধুরী মুচকি এসে মনে মনে বলল, একবার যদি জিনিয়াকে আমার ছেলে বিয়ে করে নেয় তাহলে পুরো কোম্পানিটাই আমার হাতের পুতুল হয়ে যাবে। হা হা। তারপর শরীফা চৌধুরী তোমাকে বোঝাবো কত দানি কত চাল। মাহির বলল, ড্যাড আমাকে ওর সম্পর্কে কিছু জানতে হবে। আই মিন ও কি করে, কি পছন্দ করে, কোথায় যায় আসে। ডোন্ট ওয়ারি বশির। জি বস। জিনের ব্যাপার যে ফাইলারটা আনতে বলেছিলাম, এনেছিস? জি বস। ওটা কে দিস? ওখানে জিনিয়ার ব্যাপারে সবকিছু পেয়ে যাবি। শুভ সংবাদটা আশা করি খুব শীঘ্রই শুনবে। অফকোর্স ড্যাড। এদিকে মিলি কলেজে এসে মুখ ফুলিয়ে বসে আছে। সিয়াম সবাইকে বোঝালেও মিলি এখনো বোঝার মুড়ে নেই। আফরিন বলল, জিনি আপু চোখ দুটো না রে, কমপক্ষে 10-12টা হবে মনে হয়। আমি ভাবছি জানলো কি করে? কাল তো আমরা অনেক সাবধানে গেছিলাম। আমি বলেছিলাম না আপু সব জানতে পারবে। এখন বিশ্বাস হলো তো? বকা তো আমি শুনেছি, তোরা তো আর শুনিসনি। আচ্ছা সরি, বললাম তো আর হবে না। এরপর থেকে আমরা আপুর থেকে পারমিশন নিয়ে যাব। সবাই চোখ বড় বড় করে সিয়ামের দিকে তাকিয়ে বলল, কে নেবে পারমিশন? সিয়াম বলল, কে আবার? আমরা সবাই রিকোয়েস্ট করলে আপু নিশ্চয় মানবে। তখনই হোক, উনিও তো মানুষ। গাদা একটা, মুখে বড় বড় কথা বললেই হয় না, করে দেখাতে হয়। আচ্ছা তোদের বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, এরপর তোরা খালি আমার সাথে থাকবি, বাকিটা আমি দেখে নেব। সবাই হেসে উঠল। সিয়াম বিড়বিড় করে বলল, কি হলো? এরা দেখছি আমাকে সিরিয়াসলি নিচ্ছে না। আমিও দেখিয়ে দেব। হ্যাঁ। জিনিয়া অফিসে এসে নিজের কেবিনে আসলে দেখে রাফি আর নিতু আগে থেকে চলে এসেছে। জিনিয়াকে দেখে নিতু সোজা হয়ে দাঁড়িয়ে গেল, বলল, গুড মর্নিং ম্যাম। মর্নিং। রাফি কি বলবে বুঝতে পারছে না, তাই নিতুর দেখা থেকে রাফিও বলল, গুড মর্নিং ম্যাম। জিনিয়া চেয়ারে বসে পায়ের পর পা তুলে বলল, নিতু সবকিছু বুঝিয়ে দিয়েছো? জি ম্যাম, আমি সব কিছু স্যারকে বুঝিয়ে দিয়েছি। গুড। দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ো। আর মিস্টার রাফি? জি জি ম্যাম। পাশের কেবিনটা আপনার। রাফি পাশে তাকিয়ে দেখলো পাশের রুমটা। জিনিয়া বলল, অফিস টাইমে আমি একদম লেট পছন্দ করি না, মনে রাখবেন। রাফি বলল, ম্যাম একটা রিকোয়েস্ট। বলুন। দয়া করে আমার সাথে নিতু মানে ওনাকে থাকার পারমিশন দিন। নিতু এখন আমার অ্যাসিস্ট্যান্ট, এটা আপনার ব্যাপার। থ্যাঙ্কস ম্যাম। রাফি নিতুকে ইশারায় কেবিনে যেতে বলল। জিনিয়া একটা ফাইল নিয়ে বলল, রাফি সাহেব। জি ম্যাম। পুরো অফিসের আপডেট আমার 5 মিনিটের ভেতর চাই। হ্যাঁ, এই পুরো অফিসের? জি, শোনেননি? কথাটা শুনে রাফির মাথাটা ঘুরে গেল। মনে মনে বলল, আসতে না আসতেই মেরে ফেলার চিন্তা করছে নাকি? এই অফিস কি বাজারের পানের দোকান নাকি? এত বিশাল অফিসের আপডেট 5 মিনিটে? এ তো 5 দিনেও সম্ভব না। রাফির চেহারা দেখে জিনিয়া মুচকি হাসলো। হাসিটা লুকিয়ে কড়া গলায় বলল, কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? না না কিছু না, আমি এখনই আনছি। জলদি। ওকে। পাশের কেবিনে এসে রাফি মাথা ধরে বলল, কি বিপদ! এই পুরো অফিসের আপডেট 5 মিনিটে কি দেওয়া সম্ভব? আচ্ছা নিতু, এটা আপনি কি করে করতেন? নিতু মুচকি এসে বলল, জানি না তো, কারণ এমন কাজ আমাকে এই কয়েক বছরে ম্যাম দেয়নি। কি লে হালুয়া! বলি, আমাকে তাহলে কেন দিল? জানি না। আমার তো দুঃখে কান্দা আসতেছে। একটা কাজ করি, আমি কিছু টিস্যু বক্স আনিয়ে রাখি। কেন? আপনার কান্না মুছতে কাজে লাগবে স্যার। রাফি নিতুর দিকে অসহায়ের মতন তাকিয়ে মনে মনে বলল, আমার এদিকে ফেটে হয়ে যাচ্ছে, আর এই মেয়ে আমার বিপদে মজা নিচ্ছে। একটা কথা লোকে ঠিকই বলে যে বিপদে পড়লে পিঁপড়াও হাতিকে লাথি মারে। আমাকে কিছু একটা আইডিয়া দিন, কি করব আমি? সেটা তো আপনাকে বের করতে হবে, আমাকে শুধু বলুন আমি কি করব। নিতুর কথা শুনে রাফি বলল, থাক, কিছু করতে হবে না, আমি কিছু একটা ভাবছি। রাফি এদিকে একবার যাচ্ছে আবার ওদিক যাচ্ছে,
কিছুতেই কিছু ভেবে পাচ্ছে না। কাচের ভেতর দিয়ে এসব দেখে জিনিয়া মুচকি এসে বলল, মজা বুঝবে এবার। আমাকে যা তা বলা? খেলা তো কেবল শুরু মিস্টার রাফি, আগে তো অনেক কিছু দেখার বাকি আছে। আপাতত দেখি এই বিপদ থেকে কি করে বাঁচো তুমি। একটু পর নজির সাহেব দরজা নক করলে জিনিয়া ওনাকে ভেতরে ডেকে, ম্যাম, বস একটা মেল পাঠিয়েছে। মেল? আমাকে তো কিছু জানালো না আব্বু। এই দেখুন। মেলটা দেখে জিনিয়া বলল, সিঙ্গাপুর যেত? জি, কালকেই ফ্লাইট বুকিং করা হয়েছে। আব্বু তো কিছুই জানালো না। ওকে, আমি দেখছি। ওকে। জিনিয়া রাফিকে ডাকলো। রাফি জলদি এসে মাথা নিচু করে বলল, ম্যাম, আমার আর একটু সময় চাই, অলরেডি হয়েই গেছে। জিনিয়া সিরিয়াস হয়ে বলল, আমাকে কি এটা মনে করিয়ে দিতে হবে যে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? একদম না। কি হয়েছে ম্যাম? আপনার কাছে কোনো মেল আসেনি? মেইল? হ্যাঁ, মেল। 1 মিনিট। রাফি দৌড়ে এসে ল্যাপটপ এনে দেখলো রাতে একটা মেল এসেছিল। এই রে, তখন তো আমি ঘুমিয়ে গেছিলাম 2টোর দিকে, আর তারপর তো আমি খেয়ালই করিনি। আমি তো মনে করেছিলাম আমার চাকরিটা সকাল থেকে শুরু হবে। কে জানতো যে রাত 2টো থেকে শুরু হয়ে যাবে। কি আছে মেলটাতে? এটা আপনার আব্বু পাঠিয়েছে। জিনিয়া রেগে বলল, রাফি সাহেব, হোয়াট ইজ দিস? আব্বু, আপনি কি বাসায় আছেন? আমার আব্বু আপনার কি হয়? বস? আমার বস হয় মানে প্রথম বস। প্রথম বস মানে কি? না মানে আপনার আব্বু তো অফিসের মালিক, তাই উনি আমার প্রথম বস, তারপর আপনি আমার সেকেন্ড বস। জিনিয়া কি বলবে বুঝতে পারছে না। এ আবার কোন ধরনের লজিক? রাফি জিনিয়ার রাগে মুখ দেখে বিড়বিড় করে বলল, ঠিক আছে, আপনি আমার সব। কি কি সব? আই মিন আমার প্রথম দ্বিতীয় সব বস। রাফি সাহেব, এরপর থেকে একটা ভুল হলে আপনার স্যালারি থেকে সেই ভুলের বেতনটাও কেটে নেওয়া হবে। কালকে যাওয়ার সব ব্যবস্থা করুন। ওকে, আমি দেখছি। জিনিয়া বেরিয়ে গেল। রাফি নিতুকে ল্যাপটপটা দিয়ে বলল, কালকে সব ব্যবস্থা করুন আর আমাকে রাতে সব জানাবেন। এই বলে জিনিয়ার পেছন পেছন দৌড়ে চলে গেল রাফি। নিতু হাসতে হাসতে বলল, রাফি সাহেবের প্রথম দিনেই তো হালুয়া টাইট, না জানি সামনে কি হবে। রাফি নিচে এসে গাড়ির দরজা খুলে দিল। জিনিয়া উঠে গেল। জিনিয়া ড্রাইভারকে বলল, আজ থেকে তুমি অন্য গাড়ি চালাবে। কেন ম্যাম? আজ থেকে ইনি আমার পার্মানেন্ট ড্রাইভার। আমার গাড়ির দায়িত্ব ও। ওকে। রাফি অবাক হয়ে তাকিয়ে আছে। শেষে এই পথটাও পাওয়ার বাকি ছিল। মনে হচ্ছে গাড়ির দরজায় মাথা ঠুকে 3-4 দিনের জন্য মরে যাই, আর সহ্য হচ্ছে না। জিনিয়া বলল, আমার লেট হচ্ছে। রাফি দ্রুত গাড়িতে বসে জিনিয়া গাড়িতে বসে ফোন টিপে চলেছে। রাফি মনে মনে বলল, যাব কোথায় সেটাই তো জানি না। এদিকে মহারানী আরামসে বসে আছে। আমার মনে হয় ভুল করে মেয়ে হয়ে জন্মেছে। এর তো ওই কসাই হওয়ার কথা, না হলে জল্লাদ হওয়ার কথা ছিল। রাফি বলে উঠল, ম্যাম, এখন কোথায় যাবেন? কোথায় যাব এখন? বাসায়। আপনার? জিনিয়া রেগে বলল, তো কি আপনার বাসায়? না না, কি যে বলেন ম্যাডাম, গরিবের বাড়ি, আপনি কি করে যাবেন? সরি। খোঁচা মেরে কথা বললেন। কি যে বলেন ম্যাম, আমার এই সাহস আছে নাকি? আসলে প্রথম দিন তো একটু নার্ভাস হয়েছে। কথা না বলে গাড়ি চালান। ওকে। রাফি মনে মনে বলল, কথায় কথায় রেগে যায়। এ মনে হয় ওই মরিচ গালি নিয়ে জন্মেছিল, না হলে ওই রাগের অ্যাপ মাথায় সেট করে চলে সব সময়। এমন মেয়ে মানুষ পৃথিবীতে আছে, এটাই তো আশ্চর্যের। জিনিয়ার পাশে আসতেই রাফি নেমে এসে দরজা খুলে দিল। জিনিয়া নেমে আসলেই রাফি বলল, ম্যাম, আমি কি করব? নাচুন, পারবেন? না মানে আমি তো এটা পারি না, তবে চেষ্টা করলে যে হবে তারও গ্যারান্টি নেই। গাধা একটা। চলুন আমার সাথে। বাসার ভেতরে? জিনিয়া রাফির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে আস্তে করে বলল, রাফি সাহেব, আর ইউ ম্যাড? আপনাকে একবার বললে আপনি বোঝেন না কথা। আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আপনাকে তো আমার সঙ্গে থাকতে হবে নাকি? না মানে মানে নিজের বাসায় গিয়ে করবেন, এখানে না। চলুন এবার। জিনিয়া ভেতরে চলে গেল। সাথে সাথে রাফিও চলে আসলো। এদিকে ওদিকে দেখে রাফি ভাবল, কি বিশাল বাড়ি, বড়লোকদের বাড়ি এমন হয় তাহলে। বাবা অনেক দামি দামি জিনিস,
মনে হচ্ছে কোনো কল্পনার জগতে চলে এসেছি। রাফি আর চোখে এদিক ওদিক বারবার দেখে চলেছে। জিনিয়া নিজের রুমের দিকে যাচ্ছিল, অমনি সামনে দিয়ে জাহানারাকে শরবতের গ্লাস নিয়ে যেতে দেখে জিনিয়া বলল, জাহানারা। জি ম্যাডাম। আমার জন্য। আর কিছু বলার আগে রাফি ঠাস করে ধাক্কা খেলো জিনিয়ার সাথে। জাহানারার হাতের শরবতটা জিনিয়ার গালে পড়ে গেল। জাহানারার হাতের শরবতটা জিনিয়ার গায়ে পড়ে গেল। রাফি এটা দেখে ভয় পেয়ে গেল। ভ্যাবাচাকা খেয়ে বলল, সরি ম্যাম, আমি ইচ্ছে করে করিনি। জাহানারা নিজেও ভয়ে কাঁপছে। ম্যাডাম যে মানুষ, তাতে এখন কি করবে কে জানে। জিনিয়া নিজেকে একবার দেখে রাগি চোখে রাফির দিকে তাকালো। রাফি আবারও বলল, সরি ম্যাম। সরি। রাফি সাহেব, আপনার চোখ কোথায় থাকে? হ্যাঁ, কোথায় মন থাকে আপনার? আমার স্যুটটাই নষ্ট করে দিলেন। রাফি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিনিয়া কোনো মতে রাগ সামলে জাহানারাকে বলল, দাঁড়িয়ে আছিস কেন? আমার রুমে কফি পাঠা। এই বলে জিনিয়া হনহন করে চলে গেল। রাফি ওখানেই দাঁড়িয়ে আছে। জিনিয়া চলে গেলেই রাফি আস্তে করে জাহানারাকে বলল, সরি, আমার জন্য আপনাকে কথা শুনতে হলো। আরে স্যার ঠিক আছে, এটা নতুন না ম্যাডাম, এমনি ম্যাডাম এমনই, আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি তো মনে করলাম আপনার না কিছু করে। রাফি হঠাৎ খেয়াল করলো বাসার সবাই রাফির দিকে তাকিয়ে আছে। এটা দেখে রাফি কিছুটা নার্ভাস ফিল করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে শাহানাজ বেগম বলল, কি রে জাহানারা, কি হলো? কিছু না। জিনিয়ার আওয়াজ পেলাম। রাফির দিকে নজর পড়তেই জাহানারা বেগম বলল, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। রাফি সালাম দিয়ে বলল, আমি রাফি, ম্যাডামের নতুন অ্যাসিস্ট্যান্ট। ও আচ্ছা, কি হয়েছে? মেয়েটা চিনলানি শুনলাম। কিছু না ম্যাডাম, ওই জুসটা পড়ে গেছে আর কি। ও, আমার মেয়েটাও না সামান্য বিষয় নিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেয়। জিনিয়া রুমে এসে বলল, ওখানে ড্রয়ারে কিছু ফাইল আছে, ওগুলো বের করুন। কোনো উত্তর না পেয়ে পেছনে তাকিয়ে দেখলো রাফি নেই। জিনিয়া অবাক হয়ে বলল, কোথায় গেল? এমনিতেই এই অবস্থা, তার উপর কোথায় হারিয়ে গেল এই বান্দর? জিনিয়া জোরে ডেকে বলল, রাফি। বাইরে থেকে ডাক শুনে রাফি আর কিছু না বলে এক দৌড়ে রুমে চলে আসলো। জিনিয়া রেগে বলল, কোথায় হারিয়ে গিয়েছিলেন? ওই আপনার আম্মু, মানে ম্যাডাম কথা বলছিল। জিনিয়া রাফির কাছে এসে চেঁচিয়ে বলল, আপনাকে আমি কোন সময় মার্ডার করে ফেলবো আমি নিজেও জানি না। ম্যাম সরি। সরির কথায় আগুন। ওই ড্রয়ারে ফাইলগুলো বের করে চেক করুন, এক্ষুনি করুন, যান। বাইরে থেকে রেহান খাবার বানাতে বানাতে বলল, এসে গেছে সুনামি। কার ওপর যে এ সুনামি আছড়ে পড়ে কে জানে। ম্যাডামকে সামলানোর মতন একজন মানুষও এ পৃথিবীতে নেই নাকি? জাহানারা বেগম বলল, আবার মেয়েটা শুরু করেছে। বেচারা ছেলেটার উপর এখন রাগ দেখাচ্ছে। এদিকে রাফি চুপচাপ ফাইলগুলো নিয়ে চেক করতে লাগলো। জিনিয়ার আগে ফোঁসফোঁস করতে করতে বিড়বিড় করে বলল, এই কোন পাগলের খপ্পরে পড়লাম আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কে এসব করে? আমার রুমে কি বসার জায়গার অভাব পড়েছে নাকি? জিনিয়া গম্ভীর কণ্ঠে বলল, রাফি সাহেব। জি ম্যাম, আমি সব চেক করে নেব, আপনি একদম চিন্তা করবেন না। এদিকে তাকান। জি। আমার রুমে কি বসার জায়গার অভাব পড়েছে? রাফি আমতা আমতা করে বলল, না, একদম না। কেন ম্যাম? আর সত্যি বলতে এত বড় রুম আমি এই প্রথম দেখলাম। আপনার এই রুমে আমাদের একটা পুরো বাড়ি এঁটে যাবে, কি বিশাল। তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন? বসেও তো কাজটা করতে পারতেন। রাফি মনে মনে বলল, দাঁড়াবো না বসবো সেটা কি আর ভয়ের চোটে মাথায় আছে নাকি? এমন ভূতের মতো চেঁচালে আর জল্লাদের মতো হুঙ্কার দিলে মানুষ কি হুঁশে থাকে? রাফি ফাইলগুলো নিয়ে সোফায় বসে পড়ল। জিনিয়া ফ্রেশ হতে চলে গেল। এদিকে মিলি আর শিখা কলেজ থেকে একটু আগে চলে এসেছে কিছু শপিং করতে। শপিং শেষে বিল দিয়ে দুজনে চলে আসছে। পার্কিংয়ে গাড়ির দিকে যাচ্ছে দুজনে। হঠাৎ মিলির সাথে কারো ধাক্কা লাগার কারণে মিলি পড়ে গেল। ছেলেটা হাত বাড়িয়ে বলল, সরি, আপনার লাগেনি তো? শিখা হাতটা সরিয়ে বলল, মিলি ঠিক আছিস তো? আয় ওঠ। আমার হাড্ডি গুড্ডি মনে হয় গেছে রে শিখা। কোন হতচ্ছাড়া রে আমাকে ধাক্কা দিল? সামনে তাকিয়ে ছেলেটিকে দেখে মিলি রেগে বলল, এই চোখে দেখেন না? এই দিনে দুপুরে ধাক্কা খান কিভাবে? হ্যাঁ সরি, আসলে আমি ফোনে কথা বলছিলাম তো, তাই খেয়াল করিনি। সরি, প্লিজ কিছু মনে করবেন না।
সব ছেলেরাই এই কথা বলে, ইচ্ছে করে ধাক্কা খেয়ে আবার সরি বলে। দেখুন, আই এম সরি বলছি। তাছাড়া আপনি তো জিনিয়ার ছোট বোন। আমি কি করে ইচ্ছে করে ওর বোনের সাথে ধাক্কা খাবো? শিখা আর মিলি অবাক হয়ে গেল। এই ছেলে জিনি আপুকে চিনে, আর এটাও জানে যে আমি ওর বোন। মিলি অবাক হয়ে বলল, আপনি কি রে? থামুন, আমি জানি এতে অনেক অবাক হওয়ার কি আছে। আসলে আমার তো পুরনো ফ্রেন্ড। ফ্রেন্ড? আপুর আবার কোন ফ্রেন্ড আপনি? কই, আগে তো দেখিনি। আসলে আমি দেশের বাইরে ছিলাম, গত সপ্তাহে এসেছি আর জিনিয়ার সাথে দেখা করব, কিন্তু ওর নাম্বারটা মনে হয় চেঞ্জ করে ফেলেছে, তাই ফোনে পাচ্ছি না। ও হো, ও আচ্ছা। যাক, তোমার সাথে দেখা হয়ে ভালো হলো। আচ্ছা, তোমার আপুর নাম্বারটা দেওয়া যাবে? হাম, আপনি যখন আপুর ফ্রেন্ড তাহলে কেন দেওয়া যাবে না? ধন্যবাদ। মিলি নাম্বারটা দিয়ে চলে আসলো। সেটা আসলে আকরাম সাহেবের ছেলে মাহির। মিলি চলে গেলে মাহির মুচকি এসে বলল, যাক, নাম্বার পেয়ে গেছি। এবার পরের ধাপটা খেলতে হবে। জিনিয়া, খুব জলদি দেখা হবে বেবি। তোমার সাথে জমিয়ে প্রেম হবে। কিছু দূরে গাড়িতে বসে কয়েকজন এসব দেখছিল লুকিয়ে। মাহির চলে গেলে এই লোকগুলোও চলে গেল। বাসায় এসে মিলি নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে মিলি বলল, আপুকে একবার জানিয়ে আসি, শেষে দেখা যাবে আমাকে আবার বকা দেবে না বলার জন্য। যতই আপুর ফ্রেন্ড হোক, নাম্বার তো আমি দিচ্ছি, তাই আগে থেকেই বলে আসি, সেটাই ভালো হবে। মিলি নিচে এসে আম্মুকে ডাকতে লাগলো। জাহানারা এসে বলল, ম্যাডাম তো বাইরে গেছে ছোট আপা। বাইরে গেছে? আচ্ছা, আপু বাসায় আছে? হো, আছে তো, রুমে আছে। আপু অফিস থেকে এত জলদি চলে এসেছে? হ্যাঁ, আজকে একটু আগে চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে। মিলি গুনগুন করে গান গাইতে গাইতে সোজা জিনিয়ার রুমে। আপু আপু কই তুমি? মিলির কথা শুনে রাফি বলে উঠল, ম্যাম বাথরুমে গেছে। পাশ থেকে ছেলের কণ্ঠ শুনে মিলি তাকিয়ে দেখলো একটা ছেলে বসে আছে। রাফিকে দেখে মিলি অবাক হয়ে ভাবল, ওয়াও, কি হ্যান্ডসাম ছেলে। কিন্তু এই কে? আগে তো দেখিনি। আপুর বফ নাকি? না না, আপুর আবার বফ আসবে কই থেকে? আপুকে ভালোবাসবে এমন সাহস কার আছে? তাছাড়া আপুকে ম্যাম বলল তো ছেলেটা, অফিসের কেউ হবে মনে হয়। মিলি এগিয়ে এসে চুল ঠিক করতে করতে বলল, আপনি কে? আমি পিয়ে। আপুর? জি। মিলি মুচকি এসে মনে মনে বলল, বাহ, এত হ্যান্ডসাম পিয়ে, আপুর অফিসে এমন ছেলেও আছে। মিলি খাটে বসে পড়ল। রাফি ফাইলগুলো দেখতে ব্যস্ত হয়ে পড়ল। মিলি একটু পর বলে উঠল, আমি মিলি, জিনি আপু আমার বড় বোন। রাফি মাথা উঁচিয়ে বলল, ও আচ্ছা। আচ্ছা, আপনার নাম কি? রাফি। ও। এর মাঝে জিনিয়া চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। জিনিয়া একটা টাওয়াল পেঁচিয়ে আছে, এতে হাঁটু পর্যন্ত দেখা যাচ্ছে। জিনিয়া বের হতে হতে বলল, রাফি সাহেব দেখেছেন, কোনো ফল্ট থাকলে ইমিডিয়েটলি ঠিক করতে হবে। কাল এগুলো নিয়ে যেতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট ফাইল এগুলো। হ্যাঁ। রাফি মাথা উঠিয়ে জিনিয়ার দিকে তাকিয়ে যেই কিছু বলতে যাবে অমনি রাফি থমকে গেল। জিনিয়াকে এই বেশে দেখে রাফি রীতিমতো বেহুশ হবার মতন অবস্থা। এক মুহূর্তের জন্য রাফি যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। এ যেন এক পরীর সামনে দাঁড়িয়ে আছে। রাফির চোখ যেন সময়ের বিরুদ্ধে আটকে গেছে। মিলি বসে বসে মুচকি হাসছে, মনে মনে বলছে, রাফি সাহেব তো গেল, কি আর করার। আমার আপু এত সুন্দর যে কোনো ছেলেই লাড্ডু হয়ে যাবে। আর আপুকেও এ রূপে দেখলে তো ছেলেরা এমনিতেই পাগল হয়ে যাবে। কিন্তু রাফি সাহেবের কপাল খারাপ মনে হয়। আমার আপু যেমন রূপে আগুন, তেমন মেজাজটাও আগুন। আরে রাফি সাহেব, চোখটা নামিয়ে নিন, না হলে আপু আপনার চোখটাই তুলে নেবে। মিলি এর মাঝে নাক গুলিয়ে বলে উঠল, এটা তোমার বিয়ে, ভেরি হ্যান্ডসাম। মিলির কথায় রাফির যেন হুঁশ ফিরে এসেছে। দ্রুত চোখ নামিয়ে ফাইলগুলো দেখে চলেছে রাফি। রুমে এসি চলছে, তবুও যেন গরম লাগছে রাফির কাছে। রাফি অনবরত ঘেমে চলেছে। জিনিয়া বলল, হ্যাঁ, আমার পিয়ে। এত হ্যান্ডসাম পিয়ে?
মিলি থাপ্পড় কি খাবি নাকি এখান থেকে যাবি? রাগ করো কেন? আমি তো একটা কথা বলতে আসলাম। কি কথা? তোমার ফ্রেন্ড আজকে বাসায় আসার সময় আমার কাছ থেকে নাম্বার নিল, বলল গত সপ্তাহে দেশে এসেছে। জিনিয়া মিলিকে নিয়ে সুইমিং পুলের দিকে চলে গেল। জিনিয়া যেতেই রাফি বড় একটা নিঃশ্বাস ছাড়ল। মনে মনে বলল, কখনো ম্যামকে এভাবে দেখবো কল্পনাও করিনি। এত কিউট লাগছিল ম্যামকে। আর ম্যাম তো পরীর মতো সুন্দর। আর ম্যামের পা, আয় হায় কি মারাত্মক সুন্দর। কপাল থেকে ঘাম মুছতে মুছতে রাফি বিড়বিড় করে বলল, কি যে ভাবছি আমি, এসব ম্যাম জানতে পারলে আমাকে সোজা মেরে ফেলবে। এত কিউট একটা মেয়ে এত ডেঞ্জারাস হয়েছে কেন কে জানে। জিনিয়া বলল, মিলি, আমার এমন কোনো ছেলে ফ্রেন্ড নেই যে বাইরে থাকবে। নাম কি ছেলেটার? মিলি তো টাস্কিকে ভয়ে ভয়ে বলল, তাহলে কাকে আমি নাম্বার দিলাম? নাম কি ছেলেটার? সেটা তো শুনিনি। মিলি, তুই আমার বোন হয়ে এত বোকা কি করে হোস? যা রুমে যা, আমি দেখছি। আর হ্যাঁ, এরপর থেকে এমনটা যেন আর না হয়। মিলি আর কিছু না বলে সোজা চলে আসলো। জিনিয়া ভাবতে লাগলো, কে এসব করলো? আমার নাম্বার কে নিল? দেখতে হচ্ছে ব্যাপারটা। এর মাঝে জিনিয়ার ফোনটা বেজে উঠল। কাঠের ওপর ফোন বেজে চলেছে। রাফি খেয়াল করে দেখলো ম্যাম তো এখানে নেই। তাহলে কি করি? ফোন বেজে চলেছে তো আমি ধরবো না? না, আবার আমাকে কথা শোনাবে। বাজুক, আমার কি, যার ফোন সেই ধরবে। শেষে আমাকে ঝাড়ি মেরে বলবে, কত বড় সাহস, আমার ফোন ধরেন, হাজারটা কথা শোনাবে আমাকে। 5 মিনিট পর জিনিয়া রুমে আসলো। ফোনটা বেজে চলেছে। রাফি মাথাটা উঁচিয়ে যেই সামনে তাকাবে অমনি রাফি মুখটা সরিয়ে নিল। মনে মনে রাফি বলল, ম্যামকে এই রূপে আর দেখা ঠিক হবে না, না হলে ফেঁসে যাব। আমিও একটা ছেলে মানুষ, আমারও একটা ফিলিংস আছে। জিনিয়া ফোনটা হাতে নিয়ে দেখলো 10টা কল। জিনিয়া রেগে বলল, রাফি সাহেব, এতবার ফোন বেজে চলেছে, আপনি এখানে বসে কি করছিলেন? কানে শোনেন না? ফোনটা কেন ধরেননি? রাফি হতাশ হয়ে মনে মনে বলল, যাক বাবা, মনে করলাম ফোন ধরলে বাস খাবো, এখন দেখছি না ধরেই ভুল করেছি। কেউ আমার একটু বিষ দেরে, আমি পাগল হয়ে যাব। রাফিকে অন্যদিকে তাকিয়ে থাকতে দেখে জিনিয়া বলল, হোয়াটস রং উইথ ইউ? লুক অ্যাট মি। রাফি, ফোনটা কেন ধরেনি? ওয়াই? রাফি মনে মনে বলল, কি এক হোয়াই হোয়াই লাগাই রাখছে, মনটায় চাচ্ছে জানালা ভেঙে পালিয়ে যায়। জানালা দিয়ে লাফ দিলে পরে যদি মরে যাই, এই ভয়ে এখনো কিছু করছি না। আরে বাবা, ফোনটা ধরিনি, এটা বড় কোনো ব্যাপার হলো? জিনিয়া রেগে আগুন হয়ে গেল। আজ পর্যন্ত কেউ জিনিয়াকে এভাবে ইগনোর করতে দেখেনি। আর এই রাফির বাচ্চা কোনো কথারই উত্তর দিচ্ছে না। সাহস কত বড়! রাফির সামনে এসে জিনিয়া রাফির কলার ধরে টান দিয়ে বলল, বয়রা হয়ে গেছে নাকি? কানে শোনেন না কি বলছি আমি? জিনিয়ার দিকে নজর পড়াতে রাফি চোখ বন্ধ করে নিল। মনে মনে বলল, কি মুশকিল, এসব কি দেখছি আমি? ম্যাম এত হট, হাই হাই কি ভাবছি? ধুর, আমার কি দোষ? এমন ড্রেসে আমার সামনে আসলে আমি কি করব? জিনিয়া আবার আর সহ্য করতে না পেরে ঠাস করে রাফির গালে একটা কষে দিল। রাফি গালে হাত দিয়ে অবাক হয়ে জিনিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যাম জিনিয়া রেগে বলল, না হলে ওই গালি আরেকটা ছাপ বসিয়ে দিব। আমার কথা এতক্ষণ কানে যাচ্ছিল না? এনার থাপ্পড়ে কান খুলেছে? রাফি আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে গাল ডলতে টলতে মনে মনে বলল, কি পাপ করেছিলাম আমি? কেন আমাকে এই বাঘিনীর গুহায় আসতে হলো? আমাকে তো চিড়ে কামড়ে খেয়ে নেবে। শালার চাকরিও যে এত বিপদের হয় কে জানতো। জিনিয়া রাফির মুখ ধরে নিজের দিকে নিয়ে বলল, হোয়াট? নাথিং। তাহলে আমার দিকে তাকিয়ে কথা বলতে কি হচ্ছে? না মানে আপনি? আমি কি? রাফি সাহেব, আমি আপনার বস, তো আমার সামনে মানে, কিন্তু এসবের কোনো জায়গা নেই। বলুন আমাকে কি সমস্যা? রাফি চোখ বুজে ভয়ে ভয়ে তাড়াতাড়ি বলে উঠল, ম্যাম, আমি আপনার দিকে কিভাবে তাকাবো? আপনি তো পড়ে আছেন, আর আপনাকে এভাবে খুব সুন্দর লাগছে। জিভায় কামড় দিয়ে রাফি মনে মনে বলল, এই রে, মুখ ফসকে কি বলে ফেললাম। হয়ে গেল, এই গেল, এবার থাপ্পড়ের স্ট্যাম্প পড়বে শিওর। রাফি ওভাবেই চোখ বুজে আছে। থাপ্পড় মারলে এভাবেই মারুক, চোখ খুললে চেহারাটা দেখে আরও ভয় পেয়ে যাব। রাফির এই কথা শুনে জিনিয়া অবাক হয়ে গেল। নিজেকে একবার দেখে জিনিয়া মনে মনে বলল,
কি কি বললো রাফি? আমাকে এভাবে সুন্দর লাগছে? জিনিয়া নিজেও জানে না ওর মুখটা লাল হয়ে গেছে। জিনিয়া নিজেকে কেমন দুর্বল দুর্বল অনুভব করছে। নিচের গালে হাত দিয়ে জিনিয়া বিড়বিড় করে বলল, কি হচ্ছে এসব? কেমন নার্ভাস লাগছে, এই সামান্য কথায় আমার এমন লাগছে কেন? রাফির দিকে একবার তাকিয়ে জিনিয়া সুইমিং পুলের দিকে চলে গেল। 2 মিনিট যাওয়ার পর রাফি মনে মনে বলল, কি ব্যাপার ম্যাম, এখনো থাপ্পড় মারছে না যে, নাকি টাইমিং করছে? রাফি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। আরে ম্যাম কোথায়? চারিদিকে ভালোভাবে দেখে রাফি বলল, গেল কোথায়? আজব ব্যাপার, আমাকে কিছু না বলে চলে গেল। কি হলো এটা? আমি তো ভাবলাম আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাফি হেসে বলল, যাক, এই গালটা বেঁচে তো গেছে, হে হে হে, এটাই অনেক। জাহানারা রুমে এসে টেবিলের ওপর থেকে কফির কাপটা হাতে নিয়ে চলে যাওয়ার সময় দেখলো রাফি দাঁড়িয়ে আর মনে কি ভেবে চলেছে। রুমে কেউ এসেছে খেয়ালই করেনি। রাফির পাশে এসে জাহানারা আস্তে করে বলল, ও স্যার, কিছু হারিয়ে গেছে নাকি? কি দেখেন নিচে, এভাবে আমি খুঁজে দেব? রাফি আনমনেই বলে উঠল, আমি ভাবছি আমাকে কিছু বললো না কেন? কি যে বলেননি স্যার, আর কে বলেনি? আরে আমি তো। জাহানারার দিকে নজর পড়তেই রাফি চেঁচিয়ে উঠল। এটা দেখে জাহানারাও চেঁচিয়ে উঠল। রাফি বলল, আরে তুমি এখানে কি করছো? কাপ, এই যে কাপ নিতে এসেছি। ও কাপ, তা আমার পাশে কেন দাঁড়িয়ে আছো? আমি তো দেখলাম যে আপনি নিচের দিকে তাকে কি যেন দেখছিলেন। আমি ভাবলাম হয়তো কিছু হারিয়ে গেছে, জিজ্ঞাসা করতেই তো আপনি চিৎকার দিয়ে উঠলেন। আর ও না না, কিছু হারাইনি, আমি একটু চিন্তায় হারিয়ে গেছিলাম। যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে। জাহানারা চলে গেলেই রাফি এসে সোফায় বসে পড়ল। হাতের ঘড়িটা দেখে বলল, বাবা প্রায় তো বিকেল হয়ে গেল, ফাইলগুলো তো সব দেখলাম, ম্যাম কই গেল? কি করব এখন? কিছু বলেও গেল না। এদিকে আমার পেটে তো ক্ষুধার জ্বালায় হাতি ঘোড়া সব দৌড়াদৌড়ি করছে। জিনিয়া সুইমিং পুলে নেমে সাঁতার কাটছে। এতক্ষণে একটু ভালো লাগছে। রাফির মুখে ওই কথা শুনে কেমন যেন মাথাটা এলোমেলো হয়ে গেছিল। জিনিয়া বলল, আমাকে এবারে দেখে হয়তো রাফি আমার দিকে তাকাচ্ছিল না। ছেলেটা ইন্টারেস্টিং আছে। আচ্ছা, আমার সামনে আবার ভালো সাজার নাটক করছে না তো? ছেলে মানুষ বলে বিশ্বাস নেই। সুন্দরী মেয়ে আর আমার মতো এমন মেয়ে দেখলে কোনো ছেলে ঠিক থাকতে পারবে না। হ্যাঁ, তবে এটাও ঠিক যে এমন সাহস কারো নেই। এমন সাহস কেউ দেখালে আমি তাকে দুনিয়া থেকেই টাটা করে দিতাম। রাফি পেটে হাত দিয়ে বসে বসে ভাবছে, কি করি এখন? ম্যাম মনে হয় পুলে আছে, যাব ওখানে? না না, যে কাপড়ে ম্যাম আছে সেটা দেখলে আমি অজ্ঞান হয়ে যাব। একটা কাজ করি, হ্যাঁ ফোন করি একটা, এটাই ভালো হবে। বাহ, বুদ্ধিটা সেই। ম্যামের সামনেও যাওয়া লাগলো না, আর কাজও হয়ে যাবে, থাপ্পড়েরও ভয় থাকলো না, হে হে হে। জিনিয়া নিজের ফোনটা বাজতে দেখে পুল থেকে উঠে ফোনটা ধরে বলল, হ্যাঁ। হ্যালো ম্যাম, আমি কে? আপনার পিএ। জিনিয়া অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আবার নিজের রুমের দিকে তাকালো। ফোনটা কানে নিয়ে রেগে বলল, রাফি সাহেব, আপনি আমাকে না জানিয়ে চলে গেলেন কিভাবে? এত বড় সাহস কি করে হলো আপনার? না না ম্যাম, আমার এমন সাহস আছে নাকি? আমি জানি যে আমি গর্তে পড়ে গেছি, চাইলে উঠতে পারবো না। আমি রুমেই আছি ম্যাম। রুমে আছেন? তাহলে ফোন করেছেন কেন? পাগল নাকি আপনি? এই যে এদিকে তাকান, আমি এখানেই আছি। জানি ম্যাম, আসলে আমি বলছি যে ফাইল তো চেক করা হয়ে গেছে। মানে আমি কি করব এখন? বাসায় চলে যাব? তো এটা এখানে এসে বলা যেত না? ফোন করার কি আছে? না এমনি আর কি। আপনাকে না আরেকটা থাপ্পড় দেওয়া দরকার, গাধা একটা। যান, বাসায় যান। আর হ্যাঁ, কালকে আমাকে ঠিক টাইমে পিক করে নেবেন। গাড়িটা এখন থেকে আপনার কাছেই থাকবে, আর কাল কিন্তু দেরি যেন না হয়। একদম হবে না, আমি আপনাকে ঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবো। পৌঁছে দিয়ে কোথায় আসবেন? অফিসে আসবো, একদম চিন্তা করবেন না। আমি কিন্তু অফিস একদম ফাঁকি দেব না। বলি, আমি কি ওখানে এসে আপনাকে একটা থাপ্পড় মারবো, নাকি আপনি এখানে এসে একটা থাপ্পড় খাবেন? রাফি চমকে উঠে বলল, কেন ম্যাম, আবার কি করলাম? ওই হতচ্ছাড়া, তুই আমার পিয়ে না? হ্যাঁ। তাহলে আমার সাথে কি গরু যাবে নাকি? দাঁড়া, তোকে আমি আজকে। জিনিয়া ফোনটা কেটে একটা পাতলা জামা গায়ে জড়িয়ে হনন করে রুমে চলে আসলো। কিন্তু এসে আর রাফিকে পেল না। রাগে লাল হয়ে বলল, কোথায় গেল?
গেল কোথায় হতচ্ছাড়াটা? আজকে ওকে আমি খুন করে ফেলবো, গাধা একটা। ড্রয়ার থেকে বন্দুকটা বের করে সারা রুমে রাফিকে খুঁজতে থাকলো, কিন্তু কোথাও পেল না। হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো। জিনিয়া মেসেজটা দেখলো। রাফি করেছে, লেখা আছে,